15 বছরের শাসক দলে অনেক ডকুমেন্টস নিয়েছে, আধার কার্ড ভোটার কার্ড নিয়ে অনেক লাট হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো কিছু করেনি। কি করেনি? আমাদের মাইনে বাড়ায়নি। বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়িত্বের দাবিতে বজবজ পৌরসভার গেটে বিক্ষোভে সামিল 20টি ওয়ার্ডের অস্থায়ী সাফাই কর্মীরা। শুক্রবার সকাল থেকেই পুরুষ মহিলা কন্ট্রাকচুয়াল কর্মীরা গেটের সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বছরের পর বছর কাজ করেও বেতন বাড়েনি, স্থায়িত্বও মেলেনি। এ বিষয়ে পৌরপ্রধান গৌতম দাস বলেন, অস্থায়ীদের বেতন খুবই কম, কিন্তু পুরো টাকাটাই পৌরসভাকে দিতে হয়। বিষয়টি সরকারকে জানানো হবে। তবে তিনি কাজ বন্ধ রাখার বিরোধিতা করেন। আপনাদের প্রোগ্রামটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের লেবারকে নিয়ে খেলাধুলা করা হচ্ছে। কারণ খেলাধুলার কথাটা বলি, দীর্ঘ 15 বছরের শাসক দলে অনেক ডকুমেন্টস নিয়েছে, আধার কার্ড ভোটার কার্ড নিয়ে অনেক লাট হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো কিছু করেনি। কি করেনি? আমাদের মাইনে বাড়ায়নি। আমাদের মাইনে বৃদ্ধি নিয়ে অনেকবার বলা হয়েছে। আমাদের সীমিত মাইনে হচ্ছে 7,500 থেকে 9,000 টাকা মাইনে পাই আমরা। এই মাইনে কি আমাদের সংসার চলে? সম্ভব নয় আমাদের সংসার চালানো। এবারে তাও আমরা মেনে নিয়ে কাজ করে যাচ্ছি কন্টিনিউ। এখন আবার কালকে নতুন করে নিয়ম করেছে যে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট কি? সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টে কাজ করতে হবে। তাহলে আমাদের এই লেবারগুলো বিভিন্ন দূরে দূরে কাজ করে, তারা সেখান থেকে এসে সকালবেলা হাজিরি করে আবার চলে গিয়ে ডিউটি করে আবার তাকে এসে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, লক আউট করতে হবে। তাহলে তাদেরকে 4বার আপ ডাউন করতে হচ্ছে। তাহলে এই 7,500 টাকা মাইনে, তারা যদি 4বার আপ ডাউন করে 100 টাকা চলে যায়, তাহলে কত টাকা করে থাকে তাদের? হিসাব মতন আমাদের 285 টাকা রোজ এই লেবারদের। তাহলে সেইভাবে তো সংসার চলে না। এই নিয়ে আমরা বিক্ষোভ করেছি। আগের 1 মাস আগে আমরা চেয়ারম্যানকে ধরেছিলাম। আমাদের চেয়ারম্যান হচ্ছে গৌতম দাসগুপ্ত, চেয়ারম্যানকে আমরা ধরেছিলাম। চেয়ারম্যান আমাদের বলেছে আমরা কিছু করতে পারবো না, হাত তুলে দিয়েছে যে এই বোর্ডে আমরা কিছু করতে পারবো না। তা আমরা যখন পৌরসভার আন্ডারে পৌরসভা ফান্ডে টাকা পাই, তাহলে আমরা সরকারি রুলসে যখন নেই, তাহলে সরকারি টাকা থেকে আমরা কেন ফিঙ্গারপ্রিন্ট করবো? আমরা তাহলে কেন ফিঙ্গারপ্রিন্ট করবো? সরকারি রুলসে যদি আমাদের ডকুমেন্টসের নাম থাকে, আমাদের ডকুমেন্টসে সব থাক, তবে আমরা সবাই যেরকম ডিউটি দেবে, 2টা পর্যন্ত ডিউটি দিলে ফিঙ্গারপ্রিন্ট দিলে আমরা সব মেনে নেবো। কিন্তু আমাদের সরকারি ডকুমেন্টস আমার নথিভুক্ত করে নাম নথিভুক্ত করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, এবং আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট তখন আমরা করবো, তার আগে করবো না। আমাদের মাইনেটা বাড়াতে হবে আর ওএসডি বাদ দিতে হবে। হ্যাঁ, আপনারা যেটা দেখেছেন, আমি এসে দেখতে পাইনি, কারণ আমি তো সাধারণত 2টোর সময় আসি। এসে আমি শুনেছি যে আমাদের পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের কিছু কর্মচারী তারা একটা বিক্ষোভ দেখিয়েছে বা কিছু দাবি জানিয়েছে। তো আমি পরে এসে খোঁজ নিলাম যে কি 2টো বিষয় আছে। এক, আমাদের গভর্নমেন্ট নতুনভাবে যাতে কর্মক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের স্বচ্ছতা থাকে, কাজের সময় ঠিক থাকে, যে সরকারি ক্ষেত্রে যে সময় কাজে যোগ দিতে হয় বা ছুটি যখন হয়, সে ব্যাপারে যাতে স্বচ্ছতা থাকে, সেই জন্য একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করছে সমস্ত মিউনিসিপ্যালিটিতে। আজকে থেকেই সেটা চালু। পোর্টালে কিছু গণ্ডগোলের জন্য পুনরায় সেটা রিভাইজড হয়েছে, 17 তারিখ থেকে চালু হবে। গভর্নমেন্ট এটা অর্ডার করে। স্বাভাবিকভাবে আমাদের সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। কনজারভেন্সি যারা ওয়ার্কার আছে তাদেরও তাই করতে হবে, এটা সরকারি নির্দেশ। ওনাদের নাকি বক্তব্য আছে যে আমরা তো ক্যাজুয়াল কর্মচারী, অস্থায়ী কর্মচারী বা কনসলিডেটেড পে, আমরা তো স্থায়ী কর্মচারীর মতন মাইনে পাই না, তাহলে আমরা বায়োমেট্রিকে যাব কেন? এটা তো কোনো যুক্তি হতে পারে না। মাইনে কার কি, তার জন্য বায়োমেট্রিকে যাবে কি যাবে না তা নয়। এটা গভর্নমেন্ট অর্ডার। সর্বস্তরের কর্মচারী, হ্যাঁ, যিনি ডাক্তার তিনিও পৌর কর্মচারী, তাকেও করতে হবে, আর অস্থায়ী গ্রুপ ডি তাকেও করতে হবে। সুতরাং এ ব্যাপারে আমাদের কোনো রকম অন্য বিকল্প ভাবার জায়গা নেই। আর তাদের দাবি ছিল যে তাদের মায়না তো আমাদের বোর্ড এর আগে 3বার বাড়িয়েছে, আগের বোর্ড এই বোর্ড মিলিয়ে, এবং আমরা এদের বেশিরভাগ মানুষকে কনসলিডেটেড পে করেছি, যে নো ওয়ার্ক নো পে থেকে আপগ্রেডেড করে, ডেলি রেটেড থেকে আপগ্রেডেড করে কনসলিডেটেড পে করার জন্য তারা ছুটি পায়। আমরা ইএসআই সুবিধা দিয়েছি, 2.5 কোটি টাকা ইএসআইয়ের বকেয়া ছিল, সেটা পেমেন্ট করেছি। কারণ আমাদের হাতে পৌরসভার স্থায়ী কর্মচারী করার মতন কোনো আইনগত ক্ষমতা নেই। কয়েক বছর আগেই
আগের সরকার থাকা অবস্থা থেকেই পৌর কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন গঠিত হয়েছে ABC ক্যাটাগরির কর্মচারীদের জন্য। আর ডি গ্রুপের কর্মচারীদের জন্য রিক্রুটমেন্ট কমিটি, তাতে গভর্নমেন্টের প্রতিনিধি, ডাইরেক্টরেট অফ লোকাল বডিজের প্রতিনিধি, ডিএম সাহেবের প্রতিনিধি, সবাইকে নিয়ে রিক্রুটমেন্ট কমিটি আছে পৌরসভার প্রতিনিধি নিয়ে। কিন্তু রিক্রুটমেন্ট হবে কখন? ডিএলবি বা ডাইরেক্টরেট অফ লোকাল বডিজ, যারা আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে তাদেরকে অনুমতি দিলে তারা যখন পৌরসভাকে অনুমতি দেবে শূন্য পদে নিয়োগ করা, তবেই হবে। শূন্য পদ যতক্ষণ না হচ্ছে এবং তাতে যতক্ষণ আমাদেরকে ডিএলবি অনুমোদন না দিচ্ছে, আমরা একটা মাছিও পৌরসভায় নিতে পারবো না। এই আইনগুলো তো হয়তো সবার পক্ষে জানা সম্ভব নয়। কেউ কেউ না জেনে বলছেন বা কেউ জেনে শুনে ইচ্ছে করে বিভ্রান্ত করছেন। সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া। এখানে চেয়ারম্যান বা বোর্ডের হাতে কখন কাকে মনে হলো পার্মানেন্ট করে দিলাম সে ক্ষমতা নেই। বহু আগে সে আইন ছিল। সুতরাং আমরা যতটুকু পেরেছি বাড়িয়েছি। হ্যাঁ, ঠিক, এটা আমি অস্বীকার করব না। তারা যে মাইনে পান, ধরুন 8,000 টাকা পায় কি 8,500 টাকা পায়, তাতে করে আজকালকার দিনে হয়তো সংসার নির্বাহ করা সম্ভবপর নয়। কিন্তু বিভিন্ন পৌরসভায় বা আরও অন্যান্য জায়গাতেও এই মাইনাতে বহু লোক কাজ করে না কেউ তা নয়। কিন্তু এটার পক্ষে একটা সংসার নির্বাহ করা সেটা সত্যি খুব কষ্টসাধ্য ব্যাপার। এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে মাইনে বাড়া উচিত, মাইনে বাড়াতে পারলে ভালো। কিন্তু সেই বাড়াবার জন্য যে আইন আছে সেই আইন তো এখন প্রয়োগ করা যাচ্ছে না। বাড়াতে গেলে বোর্ড অফ কাউন্সিলরসের সভা থেকে বাড়াতে হবে। আমাদের তো বোর্ড মিটিং করা যাচ্ছে না। তা বোর্ড মিটিং না করলে চেয়ারম্যানের একার সেই ক্ষমতা নেই মাইনে বাড়াবা। কারণ এই টাকা তো পৌরসভার তহবিল থেকে দিতে হয়, এটা তো সরকার থেকে দেয় না। সরকারের পার্মানেন্ট কর্মচারীদের মাইনার 85% সরকার দেয়, 15% পৌর তহবিল থেকে দিতে হয়। আর এই যে অস্থায়ী কর্মচারী, ধরুন 80-81 জন স্থায়ী আছে, 320 জন মতন অস্থায়ী কর্মচারী, তাদের বেতন বা মজুরির 100% টাকা পৌর তহবিল থেকে দিতে হয়। যারা রিটায়ার্ড এমপ্লয়ি, আমাদের পাশে মহেশতলা পূজালি, এতে 10 জন করে হয়তো রিটায়ার্ড এমপ্লয়ি। গজবাজ পৌরসভা 126 বছরের পুরনো 3 শতাধিক রিটায়ার্ড এমপ্লয়ি আছে। পেনশনের যে টাকা তাদের 40% গভর্নমেন্ট, 60% পৌরসভা তহবিল থেকে দিতে হয়। আমাদের ধরুন 11টা প্রাইমারি স্কুল, হসপিটাল, মেটার্নিটি, বার্নিংঘাট, বেরিয়াল গ্রাউন্ড, শুধু আপনার বার্নিংঘাটে 8 লাখ টাকার হাই টেনশন ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামের বিল আসে পার মান্থ। হসপিটাল চালাতে হয় ভর্তুকি দিয়ে। একটা ডেফিসিট রান্না পৌরসভা, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি। 126 বছর বলে বহু প্রতিষ্ঠান আছে, বহু এস্টাবলিশমেন্ট আছে, আমরা বন্ধ করতে পারছি না। স্কুল হোক, হাসপাতাল হোক, ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম হোক। স্থায়ী কর্মচারীর সংখ্যা যেখানে একসময় 495 ছিল, আজকে মাত্র 81। এই সার্বিক পরিস্থিতিতে আর্থিক সংকট আছে, তারপরে হচ্ছে আইনগতভাবে আমরা অসুবিধার মধ্যে আছি যে এই যে কর্মচারীদের দাবি কনজারভেন্সি ডিপার্টমেন্টের একটা অংশের যে বাড়াতে হবে, হয়তো বাড়ানো উচিত, তাদের মাইনে কম, তাদের এই নিয়ে চলে। কিন্তু বাড়াবো কি? বোর্ড অফ কাউন্সিলস মিটিং ছাড়া তো আমার ক্ষমতা নেই। এই নিয়ে 3টে ডেপুটেশন এর আগে হয়েছে, তারা দিয়েছেন। তাদের পক্ষে তাদের অন্যান্য বাইরে থেকে নেতৃত্ব যারা আছেন তারাও এসেছেন, তারাও উপলব্ধি করেছেন, বুঝেছেন। তখন তারা আমাকে পরামর্শ দিয়েছিলেন গোটা বিষয়টা জানিয়ে মন্ত্রীকে জানাতে, এবং আমি সেই ব্যাপারে তারা ডেপুটেশন দেওয়ার 72 ঘন্টার মধ্যে মন্ত্রীকে চিঠি দিয়েছি। মাননীয় মন্ত্রীকে আমি চিঠি দিয়েছি যে এই পৌরসভা এবং এই চিঠির সাথে আমাদের এই কনজারভেন্সি এমপ্লয়িরা যে মেমোরেন্ডাম দিয়েছিলেন সেটাও যুক্ত করে দিয়েছি, এবং 2024 সালে এদের যে শেষ মাইনে বেড়েছিল সেটাও যুক্ত করে দিয়েছি, অর্থাৎ 2 বছরের উপর মাইনে বাড়েনি, সেটাও নলেজে দিয়েছি, এবং তাদের কি বক্তব্য সেটাও পুরোপুরি দিয়েছি। এবং আমার চিঠিতে পরিষ্কার বলে দিয়েছি যে তারা পরিশ্রম করে, কাজ করে, তারা পৌরসভার কাজের মেরুদণ্ড, এবং তারা মানুষকে পরিষেবা দেয়। তাদের দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মাইনে বাড়া উচিত, কিন্তু পৌরসভায় বোর্ড মিটিং হচ্ছে না,
সেই কারণে আইনগত অসুবিধা হয়ে যাচ্ছে। আপনি এ ব্যাপারে গভর্নমেন্ট আমাকে গাইড করুক, অ্যাডভাইস দিক যে আমি কি করতে পারি। আর ভালো হয় যদি কিছু আর্থিক সহযোগিতাও করেন। আমি তো চিঠি দিয়েছি এবং চিঠির উত্তর পেলে সেটাও আমি ওনাকে জানিয়ে দেবো বলেছি। সুতরাং এখানে তো আমার হাত পা বাঁধা, ইচ্ছা থাকলেও আমি কিছু করতে পারবো না। আর জরুরি কাজ, সরকারের নির্দেশ আছে যে পরিষেবা বন্ধ রেখে, কাজ বন্ধ রেখে ট্রেড ইউনিয়ন করা যাবে না। আর এই জরুরি পরিষেবা বন্ধ রেখে, কাজ বন্ধ রেখে সেটা কাম্য নয়। আমি আশা করি তারা গোটা পরিস্থিতিটা বুঝতে পারবে। আমি তাদের প্রতি সহানুভূতিশীল। হ্যাঁ, আর আমি তো দৈত্য বা দানব নয়, আমি মানুষ। আমি বুঝি যে প্রয়োজন আছে, কিন্তু আইনগত বাধ্যবাধকতাটাও বুঝতে হবে সবাইকে। এটাই আমার কথা।